আমার জীবনটা কখনোই সহজ ছিল না। ছোটবেলায় আশ্রমের মাদারের কাছে মানুষ হলাম। বয়স 18 পেরোতে না পেরোতেই আশ্রম থেকে বিদায় দিয়ে দিল। শুরু হলো জীবন নিয়ে আরেক যুদ্ধ। তখন তো সবে পাবলিকে চান্স পেয়েছিলাম। টিউশনিও ছিল না। প্রথম 2-1 মাস খুব কষ্টে কেটেছে। ম্যাচে উঠেছিলাম। ম্যাচ ভাড়া দিতে পারিনি। মাদার যা কিছু টাকা দিয়েছিল তাতে দুবেলাও খাওয়া যেত না। ম্যাচের মালিক এসে 2-3 বার ওয়ার্নিংও দিয়েছিল ম্যাচ থেকে বের করে দেবে। ঠিক তার পরের মাসেই নতুন টিউশনিটা পেলাম। সেই টিউশনি করে ভাড়া, নিজের খাবার খরচ, চলাফেরা করা খুব ভালোভাবে না গেলেও চলে যেত কোনোভাবে। তারপর হঠাৎই আমার জীবনে আসে ইলু নামক একটা এঞ্জেল। হ্যাঁ, এঞ্জেলই তো। ও আমার জীবনে আমার সকল দুঃখ কষ্ট সব কিছুতে ভাগ বসাতে শুরু করলো সে। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে তার নজর। কখনো আমাকে মায়ের মতো আগলে রেখেছে, কখনো বাবার মতো শাসন করেছে, কখনো ভাইয়ের দায়িত্ব পালন করেছে, আবার কখনো বোনের মতো ছায়া হয়েছে। বন্ধু হয়ে পাশে থেকেছে, আবার শত্রু হয়ে ঝগড়াও করেছে। কি হয়নি সে আমার জন্য? সব কিছুই হয়েছে। আমি অন্ধকার ভয় পাই বলে রাতে যখনই বিদ্যুৎ চমকায় সাথে সাথে তার কল থাকবে সবার আগে। রাতের পর রাত পেরিয়ে যায়, কখনো ফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়ি দুজনে। এই কেমন বন্ধন আমার জানা নেই। এই বন্ধনের কোনো নাম দিয়ে ছোট করতে চাই না আমি কখনো। নাম না জানা সম্পর্ক আমার জীবনের ডানা কাটা সেই পরি হয়েই থাকা জীবন। হঠাৎ শরীরে পানি স্পর্শে আমার ধ্যান ভাঙলো। চারপাশে তাকিয়ে দেখি আকাশটা মেঘে ঢেকে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি নামার আগের মুহূর্তে ঠান্ডা বাতাসটা হিম শীতল থাকে, খুব ভালোও লাগে। কিরে ভূতনি, এই অবেলায় এখানে কি করিস? আমি আরো তোকে রুমে খুঁজে আসলাম। ইলুর কথা শুনে আমি সামনের দিকে দৃষ্টি রেখে বললাম, প্রশ্ন তো আমার করার কথা ইলু। তুই এই অসময়ে আমার বাসায় কি করিস? আর আমাকে দেখে তো কোন অ্যাঙ্গেলে ভূতনি মনে হচ্ছে? কথাটা বলে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু দাঁত কেলিয়ে হেসে বলল, ভূতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই যে ড্রেস আপ করিস, ভূত ছাড়া তো আর কিছু মনে আসছে না। সাদা সালোয়ার, সাদা কামিজ, সাদা ওড়না, সব সাদা। আর সাদা তো ভূতেরাই পরে। আমি দুম করে ইলুর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, কেন রে, সাদা কি ভূতের জন্য বরাদ্দ করা, নাকি যে শুধু সাদা ভূতেরাই পড়তে পারবে? যত সব আউল ফাউল কথাবার্তা। আমার কথায় ইলু হাসলো, হঠাৎ করেই বলে উঠলো, পূর্ণ, তোর জন্য একটা গিফট আছে। আমি ভ্রু কুচকে বললাম, গিফট? হ্যাঁ হ্যাঁ, তুই চোখ বন্ধ করে 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। বলেই ইলু দৌড়ে চলে গেল, আর আমি চোখ বন্ধ করে ইলুর অপেক্ষা করতে লাগলাম। প্রায় মিনিট 2-এর মাঝেই ইলু এসে হাজির। আমার হাতে ভারী কোনো বস্তু রেখে বলল, নে এবার চোখ খোল। আমি ধীরে ধীরে চোখ খুলে হাঁ হয়ে গেছি। আমার হাতে একটা গিটার, এটা বেশ নামি দামি ব্র্যান্ডের, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি কিছুক্ষণ গিটারের দিকে তাকিয়ে পরবর্তীতে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু ইশারায় জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা। আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। আশ্চর্য হয়ে গেলাম, তবুও কষ্ট করে বললাম, গিটার? আমার কথা শুনে ইলু বলল, পছন্দ হয়েছে? ওর চোখে মুখে উৎকণ্ঠা, উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি গিটারটা সাইডে দাঁড় করিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। পছন্দ অপছন্দ পরের কথা, আগে তুই বল, অযথা টাকাগুলো নষ্ট করলি কেন? গিটারের ব্যাপারে তুই কিভাবে জানবি? আমার কথা শুনে ইলু হেসে আমার দিকে চেপে এসে ছাদের রেলিং এ পিঠ ঠেকিয়ে বলে উঠল, আসলে ওই দিন তোকে জিজ্ঞেস না করে তোর পার্সোনাল ডায়েরি পড়েছিলাম, তাতে তোর গিটারিস্ট হবার শখটা হাইলাইট করা। তাই ভাবলাম তোর সব শখ তো আর পূরণ করতে পারবো না। আমি তোর জাদুকর না, জাদুকর হলেই তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখতাম না, বিলিভ মি। তাই আমার সাধ্য মতো চেষ্টা করছি। আমার মুখে কোনো ভাষা নেই ওকে বলার মতো। আমি এখন রাগ করবো নাকি কান্না করবো বুঝে উঠতে পারছি না। গিটারটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। কি হলো বলবি না? কি হলো বললি না যে পছন্দ হয়েছে কিনা? আর এটা কিন্তু আমার ইনকামের টাকা, আমার বাবার নয় কিন্তু। কয়েকটা টিউশনি করিয়েছিলাম যে ওই টাকা। আমি গিটার এক হাতে নিয়ে হুট করেই ওকে জড়িয়ে ধরলাম। কেন জানি না খুব কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে খুব, কিন্তু আমি তো কান্না করতে পারি না। শেষ কবে মন খুলে কান্না করেছিলাম মনে নেই আমার। ইলু আমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, হয়েছে বাবা, আমি কিন্তু গিটারটা তোকে এমনি এমনি দেইনি, শর্ত আছে। ইলুর কথা শুনে আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, শর্ত? কিসের শর্ত? এই যে তোকে গিটার গিফট করলাম, সেটা কি এমনি এমনি নাকি? আমার শর্ত হলো তুই প্রতিদিন আমাকে একটা গান শোনাবি। এর মানে কি?
আমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই নাকি? আর আমি কি গান গাইতে পারি নাকি? মরণ! ভার্সিটিতে তুমি গিটারও বাজাতে আর গানও করতে, সেটা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই। আমার সাথে নাটক করতে আইসো না বেবি। কথা বলতে বলতেই হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। আমি আর ইলু নিজ জায়গা থেকে এক চুলও নড়লাম না। দুজনই আজ ভিজবো। গিটারটা হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুললাম। বৃষ্টির ঝাপটায় সামনে কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না। ইলু ধপ করে নিচে বসে আমাকেও টেনে বসিয়ে দিল। পূর্ণ, একটা গান ধর তো, বহুদিন তোর গান শুনি না। ভার্সিটি ফাংশন তো পুরা কাঁপাইয়া দিতি, আজ আবার ধর। এখন? হ্যাঁ, এখনই তো। আমি আর কিছু বললাম না। গিটারে টুংটাং আওয়াজ তুলে গাইলাম। চোখ বন্ধ করে গান গেয়ে গান শেষ হতেই চোখ খুলে তাকালাম আমি। এতক্ষণে কাক ভেজা আমি আর ইলু। ইলু গদগদ কণ্ঠে বলে উঠল, ব্যাপার কি বলতো, এতদিন পরে গান গেয়েও মনে হচ্ছে তোর গানের গলা আগে থেকে আরো দারুণ হয়েছে। আমি হাসলাম। ও আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বিশ্বাস করলি না তো? সত্যি বলছি তো ইয়ার। হয়েছে, এবার চল নিচে, না হলে আবার জ্বর বাঁধাবি। জ্বর আমার না, বরং তোর হবে। হুম বলে আমি গিটার নিয়ে উঠে দাঁড়ালাম। ইলু নিজের হাত আমার দিকে বাড়িয়ে দিল ওকে টেনে উঠাতে। আমি এক হাত দিয়ে টান দিতে ও উঠে পড়ল। রুমে এসে একে একে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠলো। আমার ফোনের দিকে তাকিয়ে দেখি স্যারের কল। আমি ভ্রুকুচকে মোবাইলের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিতে নিতে পুনরায় ইলুর দিকে তাকিয়ে বললাম, ইলু, তুই কি আজ স্যারকে কল করে ছুটি নিসনি? আমি না তোকে বলেছিলাম আজকের দিনটা ছুটি নিতে? ইলু দুম করে বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আমি তো ছুটি নিয়েছি, আর ওই টাকলাও তো ছুটি দিছে, আবার ফোন দিল কেন? আমি আর কথা না বাড়িয়ে ফোনটা পিক করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? স্যার, কোনো দরকার ছিল? স্যার, আমি কেন, আমার থেকে অনেক সিনিয়ররা তো আছে। জি স্যার, আমি পৌঁছে যাব সময় মতো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আমি ফোনটা রেখে বিছানায় বসলাম। ইলু আমার দিকে তাকিয়ে বলল, কিরে, স্যার কি এমন বললো যে তোর মুখটা বাংলা ভাদ্র মাসের মতো হট হট হয়ে গেল? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, ইন্টারভিউ নিতে হবে। তুই নিবি, এটা তো আর তোর কাছে নতুন না। মুখ এমন করে রাখছিস কেন? কার ইন্টারভিউ নিব সেটা বড় কথা না, কথাটা হলো কার ইন্টারভিউ নিব। মন্ত্রী তাহরিম তালুকদারের ইন্টারভিউ। তো নিবি, এতে এত ঘাবড়ানোর কি আছে? তুই তোর প্রশ্ন করবি আর সে উত্তর দেবে। চাইলে অনেক কিছুই জিজ্ঞেস করতে পারিস। ইলুর কথা শুনে হঠাৎ কিছু মনে পড়তেই আমি মনে মনে হাসলাম। কালকের জন্য প্রস্তুত তো মন্ত্রী সাহেব? তুমি এটা কি পড়ে আসছো পর্ণা? তুমি একটা ইন্টারভিউ নিবে, তাও আবার মন্ত্রী তাহরিম তালুকদারের। শাড়িটা পড়তে পারতে, তোমাকে নিয়ে আর পারি না বাপু। মিস অন্বেষা হলো আমাদের অফিসের বসের পিএস। আর মিস অন্বেষার কথা শুনে আমি এক পলক নিজের দিকে তাকালাম। ওই খারাপ কিছু তো পরি নাই। একটা হোয়াইট টপ আর ব্ল্যাক প্যান্ট, গলায় ওড়না ঝুলানো, চুলগুলো পেছনে বিনুনি করা। কোথায় ম্যাম? আমি সবসময় যেমন থাকি সেভাবেই তো আসলাম। আমি তো এর আগেও অনেক ইন্টারভিউ নিয়েছি। কই, তখন তো আমার শাড়ি টাড়ি পরতে হয়নি। আজ হঠাৎ কেন আমাকে শাড়ি পরতে হবে? আমি এইভাবেই যাব। আমাকে ভালো না লাগলে অন্য কাউকে পাঠান। আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে কেন পাঠাচ্ছি সেটা তুমিও জানো, আমরাও জানি। তুমি রাজনৈতিক দল সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছো, এইসব নিয়ে তুমি ঘাটাঘাটি করেছো, তাই অন্য যে কারো থেকে তোমার ধারণাটাই বেশি থাকবে। তার উপর তুমি ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞ মেয়ে, বেশ কয়েকবার অভিনেতাদের, রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ নিয়েছো, তাই তোমাকে দেওয়া হচ্ছে। মিস অন্বেষার কথা শুনে আমি মনে মনে হাসলাম। যাক, এই প্রথম এই হিংসুক মহিলা আমার প্রশংসা করলো। তাই এই হিংসুককে আর ঘাটালাম না। ম্যাম, আমি মন্ত্রী তাহরিম তালুকদারকে প্রশ্ন করে বিভিন্ন কিছু জানতে যাব, নিজেকে প্রেজেন্ট করতে না। আশা করি আমার ড্রেস আপের ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাঁকিয়ে চলে গেল। আমিও মুচকি হেসে আমার কেবিনে যেতে যেতে হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির কাঁটায় 9:25। অনুষ্ঠান শুরু হবে 10টায়। এখনো আরো বেশ অনেকটা সময় বাকি আছে। ততক্ষণে গিয়ে প্রশ্নগুলো সাজিয়ে নেই। কথাগুলো ভাবতে ভাবতে কেবিনে গিয়ে ফাইল নিয়ে বসলাম। পিছন থেকে কোনো একটা কিছু পিঠে এসে লাগতেই তাহরিম পিছনে ঘুরে নিচে তাকালো। একটা কাগজের টুকরো পড়ে আছে।
তাহারিম ভ্রুকুসকে এক পলক বিছানায় আঁচড়া অবস্থায় থাকা তানজিমের দিকে তাকিয়ে ঝুঁকে কাগজটা তুলে নিল। তুই এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নাটক করছিস? এদিকে 9:35 বাজতে চললো। কবে যাবি তুই? তানজিমের কথায় তাহারিম ঘাড় বেঁকিয়ে তানজিমের দিকে তাকালো। বেচারা কথা তো বলতে পারে না, কি আর করার। তাছাড়া আর কিছুদিন হাসপাতালে থাকার কথা ছিল, কিন্তু তানজিমের ছেলে মানুষের কারণে কাল রাতেই ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। পায়ে কিছুটা চোট লাগায় হাঁটতে প্রবলেম হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই সকালবেলায় ভাইয়ের রুমে এসে উপস্থিত। তাহারিম সাদা রঙের একটা পাঞ্জাবি পরতে পরতে বলল, সেটা নিয়ে তোর চিন্তা কিসের? তুই নিজেরটা চিন্তা কর। তোর এই অবস্থার কথা শুনলে গার্লফ্রেন্ড থাকবে তো? বেচারি তোর গার্লফ্রেন্ডের জন্য খারাপ লাগছে। বিয়ের আগেই জামাই বোবা হয়ে গেল। শুধু বোবা না, সাথে ল্যাংড়াও। তাহারিমের কথা শুনে তানজিম কিছু বলতে নিবে, গলায় ব্যথা পাওয়ায় পাশে থাকা খাতার মাঝে বড় বড় করে কিছু একটা লিখল। তাহারিমের দিকে ধরতেই তাহারিম পড়া শুরু করলো। আপনি জেনে উপকৃত হবেন যে আমি তানজিমের কোনো গার্লফ্রেন্ড নাই। পুরা পড়ে তাহারিম হো হো করে হেসে উঠল। হাসি কিছুটা থামিয়ে টেবিলের উপর থেকে হাত ঘড়িটা নিয়ে পড়তে পড়তে বলল, ডিয়ার ছোট ভাই, আপনি জেনে খুশি হবেন যে আপনার বিষয়ে সকল তথ্য আমার কাছে আছে। আপনি কখন কার সাথে যান, কার সাথে ডেট করেন, এভরিথিং। আজ টিনা তো কাল নাতাশা, এর পরের দিন আরুষি। প্লে বয় কোথাকার। তাহারিমের কথা শুনে তানজিমের কাশি উঠে গেল। কাশতে কাশতে এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে খেতে লাগলো। তানজিমের এই অবস্থা দেখে তাহারিম হাসতে হাসতে কুশনকে কল করে গাড়ি বের করতে বলে। এক পলকে নিজেকে আয়নায় দেখে বের হয়ে যায়, আর তানজিম ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর কতক্ষণ লাগবে কুশন? পিছনের ছিটে বসে হাত ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে উঠল তাহারিম। এই তো স্যার, আর 5-6 মিনিট। অফিসের সামনে তাহারিমের গাড়ি পৌঁছাতেই সাংবাদিক আর জনগণ জেকে ধরল তাহারিমকে। আর হাজারটা প্রশ্নের ভিড়ে তাহারিমের মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে। সেলিব্রিটি হলে এই এক সমস্যা, কোনোভাবে সব উপেক্ষা করে ইন্টারভিউ নেওয়ার কক্ষে প্রবেশ করলো। তাহরিম কক্ষে প্রবেশ করতেই আমি দাঁড়িয়ে গেলাম আর হাতে ফাইল, চোখের চশমাটা একটু ঠিক করে বললাম, বসুন মিস্টার তাহরিম তালুকদার। আমি সবসময় চশমা পরি না। আমার চশমা নিয়ে মূলত আমার মাথা ব্যথার জন্য। আবার বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, তাই সেফটি মেনটেন করতে মূলত আজ চশমা পরা। আমিও সামনে থাকা চেয়ারে বসলাম, ক্যামেরাও অন করা হলো। কেমন আছেন তাহরিম তালুকদার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে এইখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই অঢেল ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় বের করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আমার কথার ভিত্তিতে তাহরিম হাসলো। তো নতুন মন্ত্রী হয়ে আপনার অভিব্যক্তি কেমন কেমন লাগছে, নাকি একটু প্রেশারাইজ লাগছে? আমার কথা শুনে তাহরিম তার তর্জনী আঙুল ঠোঁটের কোণে রেখে কিছুটা ভেবে বলল, রাজনীতি আমার জন্য যে একদম নতুন তা কিন্তু না। আমি ভার্সিটিতে থাকতেও ছাত্রলীগ করতাম। এছাড়া রাজনীতি খারাপ লাগার মতো এখনো কিছু পাইনি, তাই এখন পর্যন্ত ভালোই লাগে। আপনার কি ছোট থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল, নাকি বড় হতে হতে ধীরে ধীরে হয়েছে? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করার ইচ্ছে ছিল, সাথে চেষ্টাও। কিন্তু যত বড় হচ্ছিলাম ততই বুঝতে শুরু করেছি ক্ষমতা না থাকলে কিছুই করা সম্ভব না। আর ক্ষমতা চাইলে আমাকে রাজনীতি করতেই হবে, এর কোনো সেকেন্ড অপশন নেই। তাই আমার রাজনীতিতে ঢোকা। ওনার উত্তরগুলো বেশ ভালোই লাগছিল। আচ্ছা, আমরা তো প্রায়ই শুনি রাজনীতিতে এই মন্ত্রীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার, এই এমপির বাড়ি থেকে কয়েকশো ভরি স্বর্ণ উদ্ধার, এই নেতার ঘাটের নিচে তেলের খনি, চুরির তেল, আর আরও কি আমি কি বলতে চাইছি বুঝতেই পারছেন। এই সম্পর্কে আপনার কি ধারণা? আমার কথা শুনে তাহরিম মনে হলো খানিকটা চিন্তায় পড়ে গেল। কিছুটা ভেবে বলল, আসলে রাজনীতি জিনিসটাই এমন, কেউ ব্যবহার করে মানুষের ভালো করার জন্য, আবার কেউ নিজের পকেট ভারী করার জন্য। আসলে তাদের ব্যাপারে আমার ব্যক্তিগত মত বলতে, তারা দেশের জন্য অভিশাপ। হয়তো তারা নিজেদের বদলে ফেলুক, নয়তো দেশ ত্যাগ করুক। আপনার মতে তাদের কিভাবে ধরা উচিত, আর কেমন শাস্তি তাদের প্রাপ্য? প্রতিটি কাজের সেক্টরে ভালো খারাপ সবকিছুই থাকবে। এই ধরুন মসজিদে তো নামাজ পড়তে সবাই যায়, তাহলে বাইরে বের হয়ে জুতা চুরি কে করে? অবশ্যই সে মসজিদে নামাজ পড়া কোনো ব্যক্তি। কিন্তু মানুষ কাকে ছেড়ে কাকে সন্দেহ করবে, এই বিষয়টা ঠিক তেমনই। আমরা সবাই দেশের জন্য কাজ করি। আমাদের মধ্যে কেউ যদি এমন হয়, তাহলে বের করাটা খুব একটা সহজ কাজ না।
তবে আশা করা যায় অতি শীঘ্রই আমরা আমাদের কাজে সফল হব। এভাবে প্রায় অনেক প্রশ্নই করা হলো, আর উনিও খুব সুন্দরভাবে গুছিয়ে প্রশ্নগুলোর উত্তর করলো। আমি কিছু একটা চিন্তা করে বললাম, তো এবার আসি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল নিয়ে। আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, তাহরিম তালুকদার? তা আপনার বিয়ে নিয়ে কিছু ভাবছেন নাকি মন্ত্রী সাহেব? আমার কথা শুনে উনি বেশ খানিকটা নড়ে চড়ে বসলেন, এক পলক আমার দিকে তাকিয়ে বললেন, আপাতত বিয়ে নিয়ে কিছুই ভাবছি না, তবে সময় সুযোগ হলে বিয়ে তো অবশ্যই করব, আর অতি শীঘ্রই। আর তা হলে মিডিয়াতে অবশ্যই জানানো হবে। আমি মুচকি হেসে বললাম, শুনলাম আপনার ভাইয়ের উপর নাকি কারা আক্রমণ করেছে, ইনফ্যাক্ট অ্যাক্সিডেন্ট করিয়েছে তারাই। আপনি কি কাউকে সন্দেহ করছেন, আপনার বিরোধী দলীয় কাউকে? না, আপাতত পুলিশ তদন্তে আছে, আমি কাউকেই অযথা সন্দেহ করছি না। আসলে প্রমাণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না। আচ্ছা মন্ত্রী সাহেব, ধরেন আপনাকে কেউ সাহায্য করলো, তাহলে তার প্রতিদান আপনি কিভাবে দেবেন? আমার কথা শুনে উনি খানিকটা থমকে গেলেন, ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে বললেন, অবশ্যই তার যে কোনো বিপদ আমাকে সবার আগেই পাবে। আর সেই মানুষটার সাথে আপনার বিহেভ কেমন হবে? আমার কথা শুনে উনি আমার দিকে রহস্যময়ভাবে হেসে বললেন, অবশ্যই তার যে কোনো বিপদে আমাকে সবার আগেই পাবে। এই ধরুন একজন লোকের আমি খুব বড় উপকার করলাম, কিন্তু বিনিময়ে সে আমার সাথে ভালো আচরণ তো করেইনি, উল্টো সন্দেহ করেছে। সেই লোকের ক্ষেত্রে আপনার মতামত কি হবে মন্ত্রী সাহেব? আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস, হ্যাঁ বা না? আমার কথা শুনে তাহরিম তালুকদারের নাক খানিকটা ফুলিয়ে উঠলো, হয়তো রেগে যাচ্ছে সে, তাতে আমার কি, আমি তো আমার অপমানের ফায়দা উঠাবই। মনে মনে কথাটা চিন্তা করেই ঠোঁট বাঁকিয়ে হাসলাম আমি। কি হলো মন্ত্রী সাহেব, বলুন, আপনার যুক্তিতে সে কি ম্যানারলেস, হ্যাঁ নাকি না বলুন? উনি নাক ফুলিয়ে উত্তর দিল, হ্যাঁ। হুম, আসলেই সেই লোকটা ম্যানারলেস, অভদ্র, ফালতু, তাই না? হুম। উনি বেশ রেগে যাচ্ছে মনে হচ্ছে, তাই আর কিছু বললাম না, টপিক চেঞ্জ করে বললাম, তা মন্ত্রী তাহরিম তালুকদার, বিয়ে করার সময় তো মিডিয়াকে জানাবেন, আর অতি শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসবেন, তাহলে কি আমরা ধরে নেব যে আপনার প্রিয়, মনের মানুষটাকে আপনি পেয়ে গেছেন? আমার কথা শুনে উনি হাসলেন, হয়তো পেয়ে গেছি, তবে আমি শিওর নই। আগে শিওর হই, তারপর তাকে বলবো। আর সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সবাইকেই বলবো। আমি বেশ অবাক হয়ে বললাম, আপনাকে একসেপ্ট করবে না? দেশের অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানো পুরুষকে কেউ রিজেক্ট করবে, এটা ভাবা যায়? আপনার কি তাই মনে হয়? আমার কথা শুনে উনি বেশ শব্দ করেই হেসে উঠলেন। আপনি হলে অ্যাকসেপ্ট করতেন? ওনার কথায় আমি বেশ ভ্যাবাচাকা খেয়ে যাই। আমি কিছু বলবো তার আগেই উনি বলে উঠলো, ডোন্ট মাইন্ড, আমি মজা করছিলাম। আসলে সে সবার মতো নয় বলেই তো সে তাহরিম তালুকদারের নজর কেড়েছে। সে তো অধিকাংশের বাহিরে। আপনি কি ভেবে বা কি জেনে বলছেন জানি না যে আমি অধিকাংশ মেয়ের হৃদস্পন্দন থমকে দাঁড়ানোর কারণ, কিন্তু আমার তো মনে হয় আমার উপস্থিতি সেই মেয়েটার ভ্রু কুঁচকে দেয়। আর ওনার কথায় আমি আবারও বেশ ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বাহ, বেশ ভালোই মন জয় করে নিয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের তরুণ মন্ত্রী তাহরিম তালুকদারের বিবাহের দাওয়াতটা পাবো। কি মন্ত্রী সাহেব, দাওয়াত দিবেন না? আমার কথা শুনে উনি ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে বলল, যেন কেউ শুনতে না পায়, নিজের বিয়েতে কি বউকে দাওয়াত দেয়া যায় না কি? এরকম কোনো নিয়ম আছে নাকি? জানতাম না। ওনার মুখ নাড়তে থাকায় আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কিছু বললেন? আমার কথা শুনে উনি মুখ তুলে আমার দিকে তাকালো। না, বলছি অবশ্যই সবাইকে দাওয়াত দেব। জীবনে একবারই তো বিয়ে করব, দাওয়াত অবশ্যই পাবেন। এমন বেশ টুকটাক কথা বলে প্রায় 1 ঘন্টার ইন্টারভিউ শেষ করে উঠে দাঁড়ালাম। ক্যামেরা অফ করা হয়েছে, সোফায় গা হেলিয়ে দিলাম। বড় ক্লান্ত লাগছে, গাটাও কেমন ম্যাচ ম্যাচ করছে। হঠাৎ জ্বর জ্বর লাগার কারণটা বুঝলাম না, হয়তো সিজন চেঞ্জ হচ্ছে তাই। কাজ তো শেষ, এখন বাসায় বিছানায় শুতে পারলেই বাঁচি। অফিস থেকে বের হতেই গেটের কাছে এসে হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠলো। গেট ধরে খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কানের কাছে কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। বেশ তুখোর বুদ্ধি আপনার, মিস পূর্ণা। মন্ত্রী তাহরিম তালুকদারের কথা শুনে আমি কিছু বললাম না, আলতো হাসলাম। আমি অভদ্র, ফালতু, তাই না? বেশ বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলো করেছেন। মানতে হবে, মাথায় বেশি দিন গোবর থেকে থেকে কিছুটা সার উৎপন্ন হয়েছে। এবার আমি বেশ চটে গেলাম। হেই, কি বললেন? আমার মাথায় গোবর? আমার মাথায় মোটেও গোবর না। গোবর থাকলে আপনাদের মতো ধুরন্ধর নেতাদের বাগে আনতে পারতাম না, বুঝলেন? হ্যাঁ সেটাই, মাথায় তো খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে।
অন্য ক্ষেত্রেও মাথাটা খাটিও মেয়ে। বলে উনি আমার সামনে দিয়ে হন হন করে চলে গেলেন। পেছনে পেছনে তার অ্যাসিস্ট্যান্ট কুশন। আমি তো ভ্রু কুচকে ওনার যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, উনি অন্য ক্ষেত্রে বলতে কি বোঝাতে চেয়েছেন। ইলুর কথা আমি ওর দিকে তাকালাম, মুখ দিয়ে বললাম, দরকার নেই তোর এত ইচ্ছে করলে তুই যা, আমি এইভাবেই ভালো আছি। বলেই রাস্তায় হাঁটতে লাগলাম। আমার পেছনে পেছনে ইলু। কিছু দূর গিয়ে রিকশায় উঠলাম। আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু ইলুকে বলা যাবে না। মেয়েটা এমনিতেই বহুত টেনশন করে আমার জন্য, আর নতুন করে টেনশন দেওয়ার কোনো মানেই হয় না। ওকে বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে কড়া করে 1 কাপ কফি বানালাম। রান্না করার মন নেই, ইচ্ছেটাও নেই, আর কোনো শক্তিও নেই। কফিটা খেয়ে ঘুমাবো, পরে যদি ভালো লাগে তাহলে রান্না করব। এখন ঘুমটা বেশি জরুরি। জ্বরটা মনে হয় চলেই আসলো বলে মোবাইল অফ করে ঘুম দিলাম। বিকেল গড়িয়ে রাত নামলো, কিন্তু ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই আমার। ওই দিক থেকে কেউ একজন যে ফোন করতে করতে পাগল প্রায়, সেই দিকে কি কারোর নজর আছে? রাত প্রায় 1টা। প্রচন্ড খিদে পেয়েছে, সারাদিন কিছুই খাওয়া হয়নি, কিন্তু ওঠার সামর্থ্য নেই। মোবাইলটা কোথায় রেখেছি এই মুহূর্তে সেটাও মনে পড়ছে না। চোখ খুলে রাখাই মুশকিল হয়ে পড়েছে। হঠাৎ বেলি থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম, কিন্তু গিয়ে দেখবো কি করে? উঠতেই তো পারছি না। ভাবলাম হয়তো ইলু। এমএ প্রায়ই এমনটা করে। আমার বাসাটা দোতলায়, তো তো প্রায়ই সে মই বেয়ে বেলকনি দিয়ে চলে আসে। তাই আর কিছু ভাবলাম না, চোখ বন্ধ করলাম। কিন্তু আমার মাথায় এখনো এটা আসেনি, এত রাতে একটা মেয়ে কিভাবে আসবে, তাও আবার বেলকনি দিয়ে। চোখ খুলে রাখতেই পারছি না। চোখ বন্ধ করেই মনে হলো কেউ এসেছে রুমে। কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছি। 3-3টে কাঁথা মুড়ি দিয়ে আমি আছি, তাও যেন শীত কমছে না আমার। হঠাৎ মাথায় কারো ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে যেন সারা শরীর কেঁপে উঠলো আমার। চোখ বন্ধ করেই কাঁপা কাঁপা গলায় বললাম, ইলু, তোর হাত অনেক ঠান্ডা, হাতটা সরা, আর পালে কিছু রান্না কর। সারাদিন কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে প্রচুর। আমার কথা শুনে মনে হলো কেউ ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 15 মিনিটের মাথায় আবারও সেই পারফিউমের গন্ধ পেলাম আমি। আমার খুব কাছেই পেলাম। কপালে ঠান্ডা কাপড়ের স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠলাম। কাপড়টা দিয়ে আমার কপাল সহ চোখ দুটো ঢেকে দিল। মাথাটা উপরে তুলে বালিশটা খাটের সাথে হেলান দিয়ে রেখে আমাকেও উঠিয়ে এক হাতে জড়িয়ে খাটে হেলান দিয়ে বসলো। আমি যে তখনও পুরোপুরি হুঁশে আছি তাও কিন্তু না। জ্বর যখন প্রচন্ড হয় তখন আবার কোনো হুঁশই থাকে না। মুখের সামনে গরম কিছুর আভাস পেয়ে হাঁ করলাম। খুব যত্ন সহকারে কেউ আমায় স্যুপ খাইয়ে, মুখ মুছিয়ে, ঔষধও খাইয়ে আবারও শুইয়ে দিল। সবকিছু রেখে এসে পুনরায় আমার মাথার কাছে বসলো। মাথায় জলপট্টি দিতে লাগলো। আমিও ইলু ভেবে তার 1 হাত জড়িয়ে ধরলাম। কখনো খেয়াল হলো না ইলুর হাতটা এত শক্ত থাকবে না। আর কিছুই মনে নেই আমার। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চোখের উপর সূর্যের তির্যক রশ্মি পড়াতে ঘুমটা ভেঙে গেল। বেলকনি দিয়ে সকালের মৃদু বাতাস হালকা আসছে। চোখ বন্ধ রাখতেই ভ্রু জোড়া কুঁচকে গেল। পিটপিট করে চোখ খুলে উঠে বসলাম। জ্বরটা এখন নেই বলেই চলে। এক হাতে পেঁচিয়ে চুলগুলো খোপা করতে করতে আশপাশে তাকালাম। বিছানার পাশে টেবিলটার উপর একটা বাটিতে তোয়ালে এখনো ভেজানো আছে, তার সাথে ঔষধের পাতাগুলো ছড়ানো আর থার্মোমিটার রাখা। আশেপাশে তাকিয়ে ইলুকে খোঁজার চেষ্টা করলাম। ধীরে ধীরে বিছানা থেকে নেমে বেলকনিতে উকি দিলাম। না, বেলকনিতে তো নেই ইলু। কিচেন রুম, ড্রয়িং, ডাইনিং রুমে কোথাও নেই ইলু। তবে গেলটা কোথায়? এত সকাল সকাল বাসায় চলে গেল নাকি? কখনো তো এমন করে না। অ্যাটলিস্ট বিদায়টা তো নিতে পারতো। এত বেখেয়ালি মেয়েটা, উফ! সারা রাত জেগে জেগে সেবা করলো, আর ভোর হবার আগেই উধাও। ব্যাপারটা ভয়ানক না? যে মেয়ে রাত 11টার জায়গায় 12টা হলেই সেদিন সকালে আর ঘুম থেকে টেনেও তোলা যায় না, আজ সে সারা রাত সেবা করার পরেও সকাল সকাল উধাও। আসলে খটকাজনক। আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে বিছানায় বসতে বসতে দেয়াল ঘড়ির দিকে তাকালাম। সবে মাত্র 7টা। আরো বহুত সময় বাকি আছে। আমি আর কিছু চিন্তা না করে মোবাইল খুঁজতে লাগলাম। কিছু তো বলতেই হবে এই ছন্ন ছাড়া মেয়েকে। বড্ড বেখেয়ালি নিজের প্রতি। ফোন খুঁজে বের করে অন করতেই ফোন আসতে লাগলো। প্রায় 60 থেকে 70টা মিসড কল এসে জমা হলো কল লিস্টে। আমার ফোন আবার অফ থাকলেও অন করার সাথে সাথেই সকল নোটিফিকেশন আসা শুরু করে। সে যাই হোক, কল লিস্টে ঢুকেই দেখি ইলুর প্রায় 40+ মিসড কল, আর আননোন নাম্বার থেকে প্রায় 30+ মিসড কল। ভ্রুকুচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ইলুর নাম্বারে কল করলাম। কয়েকবার রিং বাজার পরই ইলু কল পিক করলো। আমি কিছু বলার আগেই শুরু হলো তার 1900 কটকটি সালের ভাষণ। ওই মহারানী ভিক্টোরিয়া, তুই কোন দেশের প্রেসিডেন্ট রে? নাকি প্রেসিডেন্টের বউ তুই? হ্যাঁ,
ডোনাল্ড ট্রাম্পের এক্স বউ নাকি? আর না কোন সেলিব্রিটি? তোরে ক্যাডা রাইতের বেলা ফোন দিয়া জ্বালাইব? কোন দুঃখে তুই ফোনটা অফ করে ঘুমাস? তোরে কতবার ফোন দিছি, ফোনটাও ধরার ইচ্ছে করে নাই, তাই না? শালি বলদি। ওইদিকে কি? ওইদিকে উনি মরার মতো পইরা পইরা ঘুমায়, আর এদিকে টেনশনে আমি ফুসফুস অ্যাটাক। ইলুর কথা শুনে আমি অবাক হয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, তুই না সকালে গেলি আমার বাসা থেকে? আবার এইসব কথার মানেটা কি? আর বাপের জন্মে ফুসফুস অ্যাটাকের নাম তো আমি শুনি নাই। আমার কথা শুনে ইলু অবাক হয়ে বলল, পূর্ণ কি কস তুই? আমি কবে তোর বাসাত গেলাম? আমি তো আমার বাসায়। মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছস নাকি রে? হ্যাঁ, কি আবল তাবল কথা বলতেছস? আর ফুসফুস অ্যাটাক শুনোস নাই বলে কি থাকতে পারে না? আমি আবল তাবল কথা বলতেছি নাকি? তুই ভাও খাইতেছস, সারা রাত আমার সেবা করলি, এখন আবার নাটক করতেছিস। হোয়াট আর ইউ ক্রেজি পূর্ণ? আমি কখন গেলাম তোর বাসায়? আর তোর কি বা হয়েছে যে সারা রাত সজাগ থাকতে হবে কেন আমার? ও মা, কাল রাতে তো তুই আসলি বেলকনি দিয়ে, কড়া পারফিউমের গন্ধ এখনো আমার ঘরের মাঝে আছে। রাতে তাও আমি আবার মানুষের বাসায় যাব বেলকনি দিয়ে? আমাকে কি কোনো অ্যাঙ্গেল তোর চোটন মনে হয়? আর তুই তো জানিস পূর্ণ আমি পারফিউম দেই না, করা হবে দূর। তার মানে তুই বলতে চাইছিস তুই কাল মাঝরাতে আমার বাসায় আসিসনি? আরে বাবা না রে, কেন, কিছু হয়েছে? না মানে তুই যদি কাল নাই এসে থাকিস তাহলে কে আসলো? আমার মাথার কাছে বসে কপালে জলপট্টি দিয়ে দিল, আবার স্যুপ খাইয়ে দিল, ঔষধ খাইয়ে দিল, মাথায় হাত রেখে ঘুমও পাড়িয়ে দিল। তুই না আসলে কে ছিল? আচ্ছা তুই টেনশন করিস না, আমি তোর বাসায় আসবো না বিকেলে অফিস শেষ করে। বলে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিল। আমি বিছানার উপর বসে ভাবতে ভাবতেই হঠাৎ চোখ যায় বিছানার পাশের টেবিলটার উপর পানির গ্লাসের নিচে একটা চিরকুটে কিছু রাখা আছে। আমি ভ্রুকুচকে সেই চিরকুটটা হাতে নিলাম। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, ভালোবাসি তোমায়, যতটা ভালোবাসলে লোকে পাগল বলে। আমি তোমার সেই পাগল মেয়ে। নিজের যত্ন নেবে, ভালোভাবে খাওয়া দাওয়া করবে। এখন সিজন চেঞ্জ হচ্ছে, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না। আর একটা কথা, কখনো যদি মেয়ে তোমার ফোন বন্ধ পেয়েছে তাহলে সেদিন দেখবে পাগলের পাগলামি কাকে বলে, কত প্রকার ও কি কি। বি কেয়ারফুল মাই গার্ল। আর হ্যাঁ, শুভ সকাল রানী। তালুকদার ভিলায় দোতলার একদম শেষ মাথার একটা রুম। আবছা অন্ধকার হয়ে আছে রুমটা। পর্দা দিয়ে জানালাগুলো ঢেকে দেয়া। পর্দার ফাঁক গলে কিছুটা অবাধ্য রোশনি প্রবেশ করছে রুমের মেঝেতে। বিছানায় উপুর হয়ে গভীর ঘুমে মগ্ন এক যুবক। গায়ের চাদরটা কোমর পর্যন্ত মেলে দেয়া, পরনে শুধুমাত্র একটা ট্রাউজার। পা টিপে টিপে রুমে প্রবেশ করল কেউ। রুমে এসেই জানালা থেকে পর্দা সরাতেই কয়েকগুচ্ছ আলোর প্রতিফলন ঘটল রুমের মধ্যে। সূর্যের আলোটা চোখে পড়তেই চোখ কুঁচকে ফেলল তাহারিম। চোখ বন্ধ করেই বিরক্তি কণ্ঠে বলে উঠল, তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই তানজিম? সকাল সকাল আমার ঘুমে 12টা বাজাতে চলে আসলি। এখন যা তো যা, ঘুমাতে দে। বলেই আবার কাঁথা দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে পড়ল। ভাইয়ের কাণ্ড দেখে তানজিম গা দুলিয়ে হেসে উঠল। তাহরিমের মাথার কাছে এসে বসল। চাদরটা একটু ফাঁক করে মুখ বাড়িয়ে তাহরিমের কানের কাছে গিয়ে বলল, কেন রে ভাই, সারা রাত কি চুরি করছিলি? ছে ছে ছে, শেষমেশে কিনা মন্ত্রী তাহরিম তালুকদার চুরি করেছে, তাও কোথায়? নিজের হনেওয়ালা গার্লফ্রেন্ডের বাসায়। হাই খোদা, এইটা ছোটার আগে আমার কিডনি অ্যাটাক হলো না কেন? তানজিমের কথা শুনে তাহরিম চোখ বন্ধ করেই হাতের কাছে থাকা বালিশ দিয়ে তানজিমকে ঢিল ছুঁড়ে বলল, তানজুর বাচ্চা, তুই কি যাবি নাকি আমি উঠবো? কালকেই তো মাত্র গলাটা ঠিক হয়েছে। অকালে যদি পানিশমেন্টে বোবা না হতে চাস এক্ষুনি বের হ রুম থেকে, আর আমাকে ঘুমাতে দে। তাহরিমের থ্রেট শুনে তানজিম খানিকটা দমে গেল। রুম ছেড়ে যেতে যেতে বলল, এখন দিন তোমারই। করে না অত্যাচার এই অবলা প্রাণীটার ওপর। তবে মনে রাখো, এই দিন না আরো দিন আছে, মনে রাখো। এক মাগে শিখ যায় না। রাতের বেলা চুরি করে বৌরি দেখতে চাইবে, পরে আর আমি বললেই দোষ? ভালো মানুষের এই দুনিয়াতে দাম নেই, লোকে ঠিকই বলে। বলতে বলতেই রুম থেকে বেরিয়ে গেল। তানজিমের আজগুবি কথা শুনে তাহরিম চোখ বন্ধ করেই ঠোঁট এলিয়ে হাসল। পুনরায় ডুবে গেল ঘুমের অতল গহীনে।
কিরে, মুখটা বাংলার পাঁচের মতো করে রাখছস কেন? কি হইছে? ইলুর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম। এক পলক ওর দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকালাম। এখন বিকেল 5টা বাজে। অফিস থেকে সরাসরি ধানমন্ডি লেকের পাহাড়ে আসলাম। জায়গাটা আমার বরাবরই ভালো লাগে। পরন্ত বিকেলে সূর্যটা যখন ডুবে ডুবে ভাব, তখনকার রক্তিম আকাশ আমার বরাবরই প্রিয়। এই বেলায় এখানে অনেক মানুষই দেখা যায়। কি হলো, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? স্যার ডেকে নিয়ে কিছু বলছে? আমি সামনের দিকে তাকিয়ে বললাম, না স্যার কি বলবে, ডেকেছিল একটা কাজের জন্য। আর আমি ভাবছি সকালে সেই বিষয়টা নিয়ে। বেশ ভাবাচ্ছে আমাকে বিষয়টা। আমার কথা শুনে ইলু কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর সেই সকালের গাঁজাখুরি কথাবার্তা কি হয়েছিল রে? ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম। আমি গাঁজাখুরি কথাবার্তা বলি? হ্যাঁ 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 হ্যাঁ। কে বললো তুই এসব কথা বলিস? এসব তো আমি বলি। তুই তো সদা সর্বদা সত্যি কথাই বলিস। এখন বলতো কি হয়েছিল? আরে কাল সন্ধ্যা থেকেই শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। সিজন চেঞ্জে জ্বর আসবে আসবে ভাবছিল। খারাপ লাগছিল বিধায় কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম। হঠাৎ রাতে খুব খিদে পেয়েছিল, কিন্তু উঠে কিছু খাবো সেই সুযোগ বা শক্তি কোনোটাই ছিল না। তখন রাত 12টা কি 1টা, বেলকনি থেকে কিছু পড়ার শব্দে আমি চমকে যাই। কিন্তু কারো শরীরে পারফিউমের গন্ধে অনেকটাই নিশ্চিত হয়ে যে কেউ একজন এসেছে। আর বেলকনি দিয়ে আসার সম্ভব তো তোরই আছে, তাই আমি ভাবলাম তুই এসেছিস। আমার কথা শুনে ইলু কিছুক্ষণ নীরবতা পালন করে চিন্তিত স্বরে বলল, তারপর? তারপর আমার মাথার কাছে এসে কপালে হাত দিল। আমি ভাবলাম তুই, তাই বললাম কিছু রান্না করে করে দিতে, খিদে পেয়েছে। সেও আমার মাথায় জলপট্টি দিয়ে, না না শুধু মাথায় না, চোখে সহ ভিজে কাপড় দিয়ে ঢেকে নিঃশব্দে রান্না করতে চলে গেল। কিছুক্ষণ পর এক বাটি স্যুপ নিয়ে খাইয়ে দিল আমায়। তারপর ওষুধ খাইয়ে ঘুম পাড়ালো আর সারা রাত সেবা করলো। আমি ভোরের দিকেও কপালে কারো স্পর্শ টের পেয়েছিলাম। সে হয়তো কানে কানে ফিসফিস করে কিছু একটা বলছিল, আমি বুঝতেই পারিনি। আমি তো ভেবেছিলাম তুই। আর সকালে উঠে দেখি কেউ নেই। আমার কথা নিয়ে ইলু ভ্রু কুঁচকে খানিকটা সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোর কথা আমি সবসময় বিশ্বাস করি, কারণ তুই বানোয়াট কিছু বলিস না। তবে এই বিষয়টা আসলেই রহস্যজনক। আমি ওর দিকে এক পলক তাকিয়ে ব্যাগ থেকে চিঠিটা বের করে ওর হাতে দিলাম। ইলু আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? সকালে ঘুম থেকে উঠে গ্লাসের নিচে থেকে পেয়েছি। ইলু পুরোটা পড়ে চোখ বড় বড় করে তাকালো আমার দিকে। কিরে পূর্ণ, এই দেখি তোর সিক্রেট লাভার, সেই পজিটিভ আর কেয়ারিং তো। হায়, আমার যে কেন একটা সিক্রেট লাভার নেই। ইলু কথা শুনে বিরক্তি প্রকাশ করে বললাম, ঢং বাদ দে তো, যে মনে চায় সে হবে, তার কথা কেন আমার শুনতে হবে আজীব। এখন চল তো, কাল আবার একটা জায়গায় যেতে হবে, কিছু ইনভেস্টিগেশন আছে। আর কয়েকদিনের মধ্যেই হয়তো কাউকে কোথাও পাঠাবে কর্তৃপক্ষ। আমার কথা শুনে ইলু বলে উঠলো, মানে কি, কোথায় যাবি কাল? নন্দনপুর এলাকায়, নন্দনপুর জমিদার বাড়ি। নন্দনপুর জমিদার বাড়ি মানে কি? তুই জানিস ওই জায়গাটা কত রিস্কি? কম লোক তো আর পাঠানো হয়নি ওখানে। একজনও কি বেঁচে ফিরেছে? কারণ টিকিটই পর্যন্ত পায়নি কেউ। ভুতুড়ে এলাকা ওটা, তুই যাবি না, আমি বলছি তুই যাবি না। বেশ আতঙ্কিত কণ্ঠে ইলু কথাগুলো বলে উঠলো, আরে বোকা, ভয় পাচ্ছিস কেন? আমি তো কাল শুধু দিনের বেলায় যাব, ঘুরে সবকিছু দেখে রাতের মধ্যে ফিরে আসবো, চিন্তা করিস না তো। আমি স্যারের সাথে কথা বলবো। তুই একা একটা মেয়ে, তোকে কোন আক্কেলে ওখানে পাঠাচ্ছি? হ্যাঁ, তুই একদম রাজি হবি না। আরে পাগল, আমি কি আগে কখনো এরকম পোড়া বাড়ি কিংবা পুরোনো রাজবাড়ি এইসব ইনভেস্টিগেশন করেছি নাকি? আগেও তো কত আর্টিকেল করলাম এইসব নিয়ে, কত রাত কাটালাম এসব বাড়িতে। পুরো তুই বুঝতে পারছিস না। ওসব পুরা বাড়ি আর নন্দনপুর জমিদার বাড়ি। তুই জানিস না ওই এলাকায় কোনো মানুষ থাকে না। রাত হলে কি সব শব্দ শোনা যায়। আবার ইনভেস্টিগেশনের জন্য যারাই গিয়েছে এক রাতের বেশি, তাদের তো দেখাই যেত না। এখন তো ওখানে কোনো ইনভেস্টিগেটর কিংবা পর্যটকও যায় না। তুই প্লিজ না করে দে। আমি চারপাশে তাকিয়ে ব্যাগ নিয়ে বসা থেকে উঠতে উঠতে বললাম, মিফতাহুল পূর্ণা যখন একটা কাজ কাঁধে নিয়েছে সেটা সে করেই ছাড়বে, আর সফল সে হবেই। এটাই পূর্ণার নিয়ম। আমি কোনো কিছুতে পিছপা হওয়া শিখিনি, তাই আজও হব না। আমি এটা পারবো বলেই সরকার এই কাজটা আমাকে দিয়েছে, আর আমি পারবই ইনশাআল্লাহ। আমার এমন দৃঢ় প্রতিজ্ঞা দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলো, ঠিক আছে, তুই যখন যাবি যা,
সাথে আমিও যাব, বিপদে পড়লে দুজনে একসাথেই পড়বো। আমি আর কিচ্ছু শুনতে চাই না, চল সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাব। কিছু বললাম না, পা চালিয়ে রাস্তায় আসলাম, সাথে ইলুও। কারো মুখে কোনো কথা নেই। রিক্সা দিয়ে বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের আজান হয়ে গেছে। নামাজ পড়ে কিছু খেয়ে ল্যাপটপ নিয়ে বসলাম। উদ্দেশ্য নন্দনপুর জমিদার বাড়ির সব তথ্য জানা। তবে আর যাই হোক, জমিদার বাড়িটা বেশ সুন্দর। ছবিতে যা দেখলাম, ল্যাপটপ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে ডায়েরিতে নোট করতে লাগলাম। স্যার, পূর্ণামানকে নন্দনপুর ইনভেস্টিগেশনের জন্য নোটিশ দিয়েছে। নন্দনপুর? স্যার, ওই যে নন্দনপুর জমিদার বাড়ি, যে আরে যেটাকে সবাই ভুতুরে বাড়ি বলে চেনে, ওটা। কুশনের কথা শুনে তাহরিম খানিকটা উত্তেজিত হয়ে বলল, হোয়াট ননসেন্স, কী সব কথা বলছো? ওটার ইনভেস্টিগেশন না অফ করে দিয়েছিল? গত কয়েক বছরে যাদেরকেই পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউই ফিরে আসেনি। এটা আবার চালু করেছে কে? স্যার, এটা কর্তৃপক্ষের আদেশ। পূর্ণা রাজি হয়েছে? জি স্যার, ম্যাম কাল একবার দেখে আসতে যাবে। হোয়াট? এই মেয়েটা এমন কেন? লাইফে এত রিস্ক নিতে হবে কেন? কি দরকার এসব? এত রিস্কি একটা জায়গায় কেন যেতে হবে? সাহস কি ওর ওভারলোড হয়ে গেছে নাকি? কিছুক্ষণ ভেবে তাহরিম বলে উঠল, পূজন, আমাদের কিছু লোককে নন্দনপুর জমিদার বাড়িতে পাঠাবে। তার সব কিছু ইনভেস্টিগেশন করে আমাকে জানাতে বলো। তাহরিমের কথা শুনে কুশন মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ভাই। কুশন চলে যেতে নিয়েও হঠাৎ থেমে গেল। পিছনে ফিরে তাহরিমের দিকে তাকিয়ে বলল, ভাই একটা কথা। হ্যাঁ বলো। ভাই, কাল ইন্টারভিউতে যখন ম্যাম আপনাকে প্রশ্ন করেছিল যে তানজিম ভাইয়ের অ্যাক্সিডেন্টের পিছনে কারো হাত আছে নাকি, আপনি তো জানতেন এটা বিরোধী দলের ইশতিয়াক সরকারের কাজ, আর আপনি তো প্রমাণও পেয়েছেন। তাহলে আপনি ওরকম কথা বললেন কেন যে আপনি জানেন না? কুশনের কথায় তাহরিম রহস্যজনকভাবে হাসল। তোমার মাথায় এটা ঢুকবে না বলেই আমি মন্ত্রী আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তাহরিমের কথা শুনে কুশন মাথা চুলকাতে চুলকাতে বলল। তাহরিম সোফায় বসতে বসতে বলল, বুঝলে কুশন, রাজনীতি বড় জটিল একটা জিনিস। বড্ড মাথা খাটাতে হয়, নয়তো বাস খাবে। এখন যদি আমি বলেই দিতাম যে আমি জানি কে ষড়যন্ত্র করেছে, তাহলে তারা নিশ্চয়ই সাবধান হয়ে যেত, আর তাদের জব্দ করাটা বেশ টাফ হয়ে যেত। তারা এখনো পর্যন্ত জানে না আমি কিছুই জানি, তাই বেখেয়ালিভাবে অনেক ভুলই করতে পারে। আর আমাদের সেই সুযোগের অপেক্ষাই করতে হবে, বুঝলে? জি ভাই। কথাটা বলেই কুশন রুম থেকে চলে গেল। তাহরিম কুশনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসল। মন্ত্রী সাহেবের মনে চলছে আরেক অঙ্ক। অঙ্কের সমাধান হয়তো খুঁজে পাবে খুব শীঘ্রই। এই পুনর কত দূরে? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল যে। ইলুর কথায় আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম। টপ আর জিন্স পরা মেয়েটার গাল কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব বিদ্যমান। গাড়ি থেকে নেমে এই যে বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, পথ আর শেষ হচ্ছে না। আসলে এটা বন জঙ্গল ছিল না, এটা একটা মানুষ চলাচলের রাস্তা। বহুদিন এই পথ দিয়ে কেউ আসে না, তাই গাছপালা গজিয়ে রাস্তাটা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। বিভিন্ন গাছগাছালি আর বাঁশ ঝাড় দিয়ে পথটা অনেকটাই অন্ধকার। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, হাঁটতে থাক, আমি নিজেও জানি না আর কতটুকু হাঁটতে হবে। হঠাৎ সামনে বাড়িটায় কিছু দেখতে পেয়ে দ্রুত পা চালালাম। হাত ঘড়ি দিকে তাকিয়ে দেখি দুপুর 1টা বাজতে চললো। এখন মনে হচ্ছে আরো আগে রওনা দিতে পারলে ভালো হতো। এই মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি নন্দনপুরের সেই জমিদার বাড়ির সামনে। বিশাল জমিদার বাড়ি এটা। বাড়ির সামনের লোহার গেট জং ধরে গেছে। গাছের শুকনো পাতায় বেশ আচ্ছাদন করা বাড়ির সামনের জায়গাটা। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাতেই নজর এলো এক বিশাল বট বৃক্ষ। বেশ কয়েকশো বছরের পুরনো বৃক্ষ দেখে বোঝা যাচ্ছে। এবার নজরে এলো জমিদার বাড়িটা। বহু বছর ধরে মেরামতের অভাবে অনেক জায়গায় ভেঙে পড়েছে, রংগুলো চটে গেছে। মনে কৌতূহল হলো না, জানি বাড়িতে মানুষ থাকাকালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল। মনে কৌতূহল হলো, না জানি বাড়িতে মানুষ থাকাকালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল। নিশ্চয়ই ভীষণ সুন্দর আর সতেজ। আমি লোহার গেটটা ধাক্কা দিতে তুমুল শব্দে গেটটা খুলে গেল। আমি আর ইলু প্রবেশ করলাম বাড়ির ভেতরে। শুকনো পাতায় পা ফেলতে পাতার মর্মর শব্দে মুখরিত হলো চারপাশ। ইলু আমার হাত আঁকড়ে ধরে আছে। কেন যে এলো, এখন আবার ভয় পাচ্ছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সদর দরজার দিকে। বেশ পুরনো কাঠের দরজা। আমি দরজাটায় চাপ দিলাম, বেশ শক্ত মনে হচ্ছে। দরজার হাতল ধরে বেশ জোরে ধাক্কা দিতেই দরজাটি বেশ শব্দ করে খুলে গেল। আমি ইলুর দিকে চোখ পাকিয়ে তাকালাম। এত দূর এসেছি কি না না দেখে চলে যাবার জন্য নাকি? চুপচাপ ভিতরে চল একদম। তোর কি আদৌ মনে হয় এখানে ওইসব ভূতটুত থাকবে? আমার তো মনে হয় না। কথাটা বলেই ওর হাতটা শক্ত করে ধরে ভেতরে আসলাম।
ভেতরে বেশ বড় একটা বৃত্তাকার স্পেস, খালি তার চারপাশ জুড়ে বেশ কয়েকটা ঘর। এক পাশ দিয়ে দোতলা ওঠার কাঠের তৈরি সিঁড়ি, নিচের সবগুলো ঘর এক এক করে দেখলাম। আমি সিঁড়ির দিকে এগুতেই ইলু পেছনে থেকে আটকে দিল। আয় পূর্ণ, ফিরে আয়। চুলোই যাক তোর ইনভেস্টিগেশন, পরে কিছু হলে। ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে এখন নিজের কপালে নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে। কেন যে এই ভিতর ডিমকে নিয়ে আসতে গেলাম? তুই যাবি? না গেলে এখানেই দাঁড়া, আমি দোতলাটা ঘুরে আসি, দেখি কিছু পাই কিনা। না না, আমি যাবো, চল। আমি আর ইলু ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। এক এক করে প্রতিটি ঘর দেখলাম। প্রতিটি ঘরেই ময়লার স্তূপ, মাকড়সার জালে ভরপুর। হয়তো এখানে বহুদিন কারো পদধূলি পড়েনি, হয়তো কেউ এই মুখ হয়ও না। শহর থেকে বেশ অনেকটাই দূর এই জমিদার বাড়িটা, তার উপর কি সব ভূতের উৎপাত। প্রায় বেশ কিছুটা ঘর ঘুরলাম। বাড়িটা যেমন বড়, ঘর সংখ্যা তো প্রায় শতাধিক, অনেকাংশেই ভাঙা ঘরগুলো। মেরামতের অভাব। ভাই, এত বড় বাড়িতে কতজন থাকতো? আজব। দোস্ত, খিদে পেয়েছে, কিছু আনছোস? ইলুর কথা শুনে আমি ভ্রু কুচকে তাকালাম ওর দিকে। ও পেট চেপে শটাং দাঁড়িয়ে আছে। তোকে নিয়ে আর পারি না বাপু। ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে হাতে ধরিয়ে দিলাম। নে খা, বিস্কিট খা। তাও আমার মাথা খাস না। সবগুলো ঘর দেখা শেষে বারান্দার সবচেয়ে শেষের ঘরটা দেখতে যাব। দরজায় ধরতে গেলাম, অমনি ঠাস করে একটা শব্দে আমি আর ইলু চমকে উঠলাম। মনে হচ্ছে দরজা লাগানোর আওয়াজ। ইলু দৌড়ে এসে আমার হাত আঁকড়ে ধরলো। আমি চারপাশে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলাম। দোতলার উপর থেকে নিচ তলায় দৃষ্টি যেতে আসল কারণটা বুঝতে পারলাম। বাড়ির সদর দরজাটা বন্ধ হয়ে গেছে, হয়তো বাতাসে। ইলু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোকে আগেই বলেছিলাম পূর্ণ, চল, এসব ছাতার ইনভেস্টিগেশনের দরকার নেই। শুনলি না তো? এখন বোঝ ঠেলা, গরিবের কথা বাসি হলেও ফলে। এখন ওই ভূত আইসা তোর ঘরও মটকাইব, সাথে আমি ফ্রি। ভূতে ঘাড় মোটকে কি করবে শুনি? কি আর করবে, রক্ত খাবে শুষে শুষে। তাহলে তো বেচারা ভূতের কপালটাই খারাপ। কেন কেন? কারণ আমাদের রক্ত খেয়ে ভূত মোটেও মজা পাবে না, কারণ দুইজনই রক্ত শূন্যতায় ভুগছি। শরীরে তো রক্ত নেই, তার চেয়েও বরং ভূতেরা আমাদের মেরে হাড়, কিডনি, চোখ এগুলো কেটে ব্যবসা করতে পারবে। বেশ লাভ হবে, কি বলিস? আমি একভ্রু উঁচু করে বেশ সিরিয়াস ভাবে কথাটা বলে গেলাম। আমার কথা শুনে ইলু চোখ দুটো ছোট ছোট করে কাঁদো কাঁদো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, পূর্ণ, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কিন্তু সত্যি ভয় পাচ্ছি। ওর কথা শুনে আমি মুখে হাত দিয়ে গা দুলিয়ে হেসে উঠলাম। আরে বোকা মেয়ে, তুই না আধুনিক যুগের আধুনিক মেয়ে, তুই এইসব আজগুবি ভূত প্রেত বিশ্বাস করিস? আরে ওসব বলতে কিছুই হয় না বোকা। তাহলে দরজাটা বন্ধ করলো কে? আরে ওটা মনে হয় বাতাসে বন্ধ হয়ে গেছে, চল তোকে দেখাচ্ছি। আমি ওকে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। আমি গিয়ে দরজার হাতলে ধরে টান দিলাম, কিন্তু আশ্চর্য, দরজাটা খুলছে না। বেশ অনেকবার চেষ্টা করেও খুলতে পারলাম না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে বন্ধ করে রাখছে। এখন উপায়? আমি ব্যর্থ হয়ে ফিরে আসলাম। ইলু আমাকে দেখে বলল, আমি বলেছিলাম না এখানে ওসব ভূত প্রেত আছে, বিশ্বাস করলি না তো? এখন হলো তো, থাক এখানে পড়ে পড়ে ভূতের রাতের ডিনার হ। থাক এখানে পড়ে পড়ে ভূতের রাতের ডিনার হ, সাথে আমি তো আছি। আমি নির্বিকার ভঙ্গিতে বসলাম সিঁড়িতে। আমাকে আমার ঠান্ডা দেখে ইলু বেশ চটে গেল। এই মেয়ে, তোর ভয় লাগছে না? সারাক্ষণ সাথে একটা আস্ত পেতনি নিয়ে ঘুরে, তোর কি মনে হয় আর কোনো পেতনি আমাদের ধারে কাছে আসবে? আমার কথা শোনার প্রায় 10 সেকেন্ড পর ইলু চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, তুই কি কোনো অ্যাঙ্গেলে আমাকে পেতনি বললি পূর্ণ? আমি নির্লিত ভঙ্গিতে পায়ের নখ দিয়ে মাটি ঠুকতে ঠুকতে বললাম, আমি এঙ্গেলে কেন বলতে যাব? আমি তো সরাসরি তোকে পেতনি বললাম। পূর্ণর বাচ্চা। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার বাচ্চা হবে দূর, আমার তো এখনো বিয়েই হয়নি। আমার কথা শুনে ইলু ধপ করে আমার পাশে বসে নাক ফুলিয়ে রাগে ফোঁস করতে লাগলো। আমি নিচের দিকে তাকিয়ে হাসলাম। যাক, কিছুটা হলেও ভয় কমেছে তো। হাতের ঘড়ির দিকে আমি ব্যাককল করে গেলাম। এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 6টার কাছাকাছি। এখন মাগরিবের আজান হয়ে যাবে, তার মানে আজ রাত এখানেই থাকতে হবে। আলো থাকতে থাকতে একটা ভালো দেখে রুম বের করতে হবে, নয়তো পরে আর পারবো না। কথাটা ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম। কোথায় আছেন আপনি? ভালো দেখে রুম খুঁজতে। আজ রাতটা এখানেই থাকতে হবে। আমার কথা শুনে ইলু বলে উঠলো, মানে কি এখানে থাকবো মানে? তুই দেখছিস না দরজাটা খুলছে না, এদিকে অন্ধকার হয়ে আসছে। তাহলে? আমি আর কথা বাড়ালাম না। ওর সাথে কথা বললে সত্যি অন্ধকার হয়ে যাবে। বেশ খুঁজে খুঁজে একটা রুম বের করলাম। নিচ তলায় এই রুমটাই অন্যগুলোর থেকে ধুলো কম।
একেবারেই যে নেই সেটা বলে ভুল হবে, তবে কম আর কি। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো, ধীরে ধীরে সবকিছু আঁধার হয়ে এলো। আমি আর ইলু ওই বাছায় করা রুমটাতে বসে আছি। থেকে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, কুকুরের কান্না, ভয়ে ইলু গুটিয়ে যাচ্ছে বারংবার। আমি ভেবেই রেখেছিলাম এমন হয়তো কিছু হতে পারে, তবে শিওর ছিলাম না। তবুও সাথে দুটো মোম আর দিয়াশলাই রেখেছিলাম। মেঝেতে মোম জ্বালিয়ে বসে আছি আমি আর ইলু। ঘুমে ঢুলছে। তুই না হয় ঘুমা, আমি বসে থাকি, তারপর আমি ঘুমাবো আবার তুই জাগবি। আমার কথায় ইলু সায় জানিয়ে কাঁধের ব্যাগটা বালিশ বানিয়ে শুয়ে পড়লো মেঝেতে। বেচারি সত্যিই ঘুম পেয়েছে। রাত তখন প্রায় 1টা। হঠাৎ শোনা যাচ্ছে কারো ফিসফিস কথার শব্দ আর পায়ের শব্দ, মাঝে মাঝে নুপুরের আওয়াজও আসছে। ঘুঙুরের আওয়াজটা আবছা, ধীরে ধীরে পায়ের শব্দটা বাড়ছে, মনে হচ্ছে কেউ এইদিকেই আসছে। তবে কে হতে পারে? ওই পদধ্বনিটা হঠাৎই থেমে গেল। কান পেতে রইলাম কিছু শোনার জন্য, কিন্তু কিন্তু না, আর শোনা যাচ্ছে না। এই জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত জমিদার বাড়িতে কেই বা আসতে পারে? কি তার উদ্দেশ্য? ভূত বলতে যে কিছুই নেই সেটা তো জানি, তবে এই কেমন ভূত বেশধারী মানব? ইলু হাত পা নড়াচড়া করছে, হয়তো মশা কামড়াচ্ছে। বেশ ভালোই মশা আছে এখানে। এখন মনে হচ্ছে কয়েকটা মশার কয়েল নিয়ে আসলেও ভালো হতো। ওর ছাতা, আগে জানলে তো বিছানাপত্র সব নিয়ে আসতাম। কে জানতো বাপু এইখানে এভাবে আটকে যাব? মশাগুলো যাচ্ছে তাই, হয়তো মনে মনে বলছে, আজকে পাইছি চান্দু, জম্মের খাওয়ান খাইয়ালো মু, তোদের রক্ত দিয়া আজকে গোসল করমু, হু হা হা। এসব আজগুবি কথা চিন্তা করতে করতেই আর চোখে ইলুর দিকে তাকালাম। ইলু এক হাতের তালু দিয়ে আরেক হাত ঘষতে ঘষতে উঠে বসলো। কি হলো, উঠলি কেন? আমার কথা শুনে ইলু মুখটা কাঁদো কাঁদো বানিয়ে বলল, তো উঠবো না তো কি? ভূতের ডিনার না হলেও মশার জীবনের খাবার একসাথেই সাবার করতেছে, জন্মের খাবার খাইতেছে। আমি ভ্রু কুচকে বললাম, ভূত? ও আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, সাথে পেতনিও। আচ্ছা ইলু, এমনও তো হতে পারে ভূতেরা এই মশাদের ছদ্মবেশে এসে রক্ত খাচ্ছে। আসলে কি বলতো, তোর শরীরে এমনিতেই তো রক্ত কম, ভূতের ওই বড় বড় দাঁত দিয়ে রক্ত চুষতে কষ্ট হবে তো, তাই হয়তো মশার ছদ্মবেশ ধরে। কিছুটা কম থেমে নির্লিপ্ত ভঙ্গিতে আবার বললাম, হতেই পারে। বলে আর চোখে ইলুর দিকে তাকালাম। বেচারি একের পর এক ঢোক গিলছে আর এদিক ওদিক তাকিয়ে বারবার আমার দিকে চাপছে। ওর সাথে মজা করতে করতে হঠাৎই আবারও সেই আওয়াজ কানে আসলো। এবার বোধ হয় ঘুঙুরের আওয়াজটা বেশি আসছে বলে মনে হচ্ছে। আমি চুপ করে আওয়াজ শুনছি। ইলুও এতক্ষণে শুনতে পেয়েছে। বেচারির চেহারা রক্ত শূন্য হয়ে গেছে ভয়ে। আমি ওর হাতের উপর আমার হাত রেখে মিথ্যা আশ্বাস দিয়ে বললাম, ইলু তুই ভয় পাস না, এটা কোনো মানুষের কাজ। আমি যখন সব বিষয়ে সব দিক দেখছিলাম, এমন একটা আর্টিকেলও পড়েছি যাতে লেখা ওই জমিদার বাড়িটা অনেকেই ভোগ করার জন্য মানুষের মাঝে মিথ্যে কথা ছড়িয়েছে যে এখানে ভূত আছে। আসলে এখানে কিছুই নেই, জাস্ট এটা একটা বাড়ি, নাথিং এলস। আমার কথা শুনে ইলুর মনে হয় ভয়টা কিছুটা কমেছে। আসলে এসব আমি কখনোই শুনিনি। এছাড়া ওকে ভয় থেকে বের করার আর কোনো উপায়ও ছিল না। তবে এটা যে একেবারে বানোয়াট তা কিন্তু না, হতেও পারে। তদন্ত শেষে এটাই ঠিক হলো। এই পূর্ণ, এটা কিসের আওয়াজ রে? মনে হচ্ছে ঘুঘুরের। আমাদের ভয় দেখানোর জন্য এটা বাজাচ্ছে নাকি রে? ইলুর কথাটা যে একেবারেই ফেল না তা কিন্তু না। আমারও কেন জানি মনে হচ্ছে গভীর এক রহস্য জড়িয়ে আছে এই জমিদার বাড়ি ঘিরে। হয়তো। চল তো। আমার কথা শুনে ইলু আটকে উঠে বলল, কোথায়? আওয়াজের উৎস বের করতে। কি দরকার বল? তুই যাবে কিনা বল, না হলে আমি একাই যাব। বলে মোম হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে ইলুও উঠে দাঁড়ালো। আমি প্যান্টের পকেটে দিয়াশলাই গুজে নিলাম। আমি হাঁটছি পেছন পেছনে, ইলুও বের হলো। ঘর থেকে বের হয়ে মনে হচ্ছে আওয়াজটা দোতলা থেকে আসছে। আমি কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। পেছন পেছন ইলুও ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দা দিয়ে এগোতে লাগলাম। এক এক করে ঘরের সামনে দিয়ে গিয়ে দাঁড়াই আমরা, যেন আওয়াজটা আসছে কিনা দেখার জন্য। ধীরে ধীরে আমি আর ইলু দোতলায় একেবারে শেষ মাথায় যে বদ্ধ রুমটা আছে সেখানে থমকে দাঁড়ালাম। হ্যাঁ, আওয়াজটা এই ঘর থেকে আসছে। আমি আলতো হাতে রুমটার দরজার হাতলে ধরলাম। রুমটার দরজায় ধাক্কা দিলাম খোলার জন্য, কিন্তু আশ্চর্যজনক ভাবে এটা খুললো না। বেশ কয়েকবার ট্রাই করলাম, না, খুলছেই না। হঠাৎ মনে হলো তালা মারা না তো। হাতলের দিকে তাকিয়ে দেখলাম বাইরে দিয়ে তালা মারাও না। তাহলে ভেতরে কে আছে?
অবাক করা হলেও সত্যি এই দরজাটা অন্য সকল দরজা থেকে ভিন্ন, ডিজাইনটাও অন্যরকম, তাই কৌতূহলটাও আরো বেশি। বেশ কয়েকবার দরজার হাতল ধরে এইদিক সেদিক করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। ব্যর্থ হয়ে ফিরে আসতে গিয়েও থমকে দাঁড়ালাম, ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। আমার থমকে যাওয়া দেখে ইলু ভ্রু কুচকে তাকালো আমার দিকে। মোমটা ওর হাতে দিলাম, সূক্ষ্ম পর্যবেক্ষণ করলাম। দরজাটায় 2 হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম। খানিকটা এগিয়ে গিয়ে পুনরায় দরজার হাতল ধরে খানিকটা উপর নিচে করে ভেতরের দিকে চাপ দিলাম। দরজাটা খুলে গেল। আমি বেশ খুশি হয়ে দরজা ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। আমি হাতে মোম নিয়ে ভেতরে ঢুকলাম, বাট ভেতরে যা দেখলাম সেটা কখনো কল্পনাও করিনি বা আশাও করিনি। মোমের আবছা আলোয় ভেতরে অনেকগুলো মানব কঙ্কাল ঝুলানো দেখতে পেলাম। ঝুলানো বলে ভুল হবে, এক একটা এক এক অ্যাঙ্গেলে রাখা। কিছু কঙ্কাল মনে হচ্ছে বসে আছে, কিছু আবার মেঝেতে ছড়িয়ে আছে। পায়ের হাড্ডি এক জায়গায় তো কুলি আরেক জায়গায়। একটা কঙ্কাল দেখে বেশ অবাক হলাম। কঙ্কালটা এমন ভাবে রেখেছে যেন তার 2 হাত দিয়ে মুখ ঢেকে ঘরের এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে এমন মনে হচ্ছে। ঘরে আবার একটা বিছানা আর একটা টেবিলও রাখা আছে, কিন্তু বেশ আশ্চর্যজনক হলো টেবিলে বই তাক তাক করে সাজানো। আমি ধীর পায়ে টেবিলের দিকে এগুলাম, এক একটা বই হাতে নিয়ে দেখি ইংরেজি সাহিত্যের বই। বাবা, আজকাল ভূতেরাও সাহিত্য চর্চা করে নাকি? বাকি ঘরগুলোর মতো এটাতে বিন্দু পরিমাণ ধুলো নেই। মনে হচ্ছে প্রতিদিনই এই রুমটা কেউ পরিষ্কার করে। আসা যাওয়া প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে থাকে কে? প্রায় কয়েক যুগ ধরে তো কেউ এখানে আসে না, তাহলে বেশ অনেকটা রহস্য আছে। তাহলে কিছুক্ষণ আগে যে পায়ের শব্দটা শুনলাম, এগুলো বা কিসের ছিল? তবে খটকার বেশি হলো বারান্দা দিয়ে আসার সময় মনে হচ্ছিল আমার আশেপাশেই কেউ আছে, কারো চলাফেরা আছে। আর আমার মন কখনো মিথ্যা যুক্তি দেখায় না। তাহলে কি আমরা ছাড়াও কেউ আছে এখানে? ঠান্ডা বাতাস আর দমকা হাওয়ায় নাকে কেমন যেন একটা চেনা গন্ধ লাগছিল। হ্যাঁ, পারফিউমের গন্ধ। কিন্তু কথা তো এটা না, কথা হলো আজকাল ভূতেরাও কি পারফিউম ইউজ করে নাকি? হতেও পারে, আধুনিক যুগের ভূত বলে কথা। ভূত তো আধুনিকই হবে। কিছু একটা মনে হতেই আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ও ভ্রুকুচকে তাকিয়ে আছে কঙ্কালগুলোর দিকে। এগুলো কি আদতেও কোনো মানুষের? তো ইলমি হাঁটু গেড়ে বসে কঙ্কালগুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। এইসবে ওর বেশ অভিজ্ঞতা আছে। বেশ কিছু হসপিটাল ইনভেস্টিগেশনে ও লিডার হিসেবে ছিল। আমাকে যেমন প্রত্নতাত্ত্বিক রাজবাড়ি, জমিদার বাড়ির ইনভেস্টিগেশনে পাঠানো হয়, এমনি ওকে হসপিটাল, মর্গ, বিভিন্ন মেডিকেল বিষয়ক প্রতিষ্ঠানে পাঠানো হয় ইনভেস্টিগেশনের জন্য। তাই এইসবে ওর বেশ দক্ষতা আর কোনো ভয়ভীতিও নেই। কিছু বুঝলি? আমার কণ্ঠ শুনতে পেয়ে ইলু আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। এক পলক একটা কঙ্কালের দিকে তাকিয়ে উঠে এলো। বুঝলি পূর্ণ, আমার না এখন মনে হচ্ছে এখানে ভূত টুত কিছু থাকে না। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কেন? হঠাৎ তোর এমন মনে হচ্ছে কেন? ও হাতে একটা মানব কঙ্কালের খুলি আর একটা ফিমার, মানে হাতের হাড্ডি নিয়ে আমার সামনে ধরলো। নে ধর। আমি এক হাতে ফিমারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম, কিন্তু এইসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, কি করবো এটা দিয়ে? ইলো আমার কথায় পাত্তা না দিয়ে একটা কিবোর্ড নিয়ে আসলো। ফিমারটা আমার হাত থেকে নিয়ে আঙুল দিয়ে নখের সাহায্যে আলতো হাতে টোকা দিল। আমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছিস? আমি চোট উল্টে বললাম, না। তুই কি ঘোড়া ডিমের ইনভেস্টিগেটর? হ্যাঁ, একটা সামান্য প্লাস্টিক আর সত্যিকার হাড্ডি চিনিস না? আমি চোখ বড় বড় করে বললাম, এটা প্লাস্টিক? আমি মাথার খুলিটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। তার মানে এগুলো সব প্লাস্টিক নয় তো অন্য কোনো পদার্থ দিয়ে তৈরি, সত্যিকারের না। একে একে সবগুলো কঙ্কালি চেক করলাম, সবগুলো প্রায় সেমই। হঠাৎ আমার নজর গেল সেই অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা সেই কঙ্কালটার দিকে। ওর একটা হাড্ডি ধরে উপরে তুলতেই মনে হলো এটা অন্য সকল কঙ্কালের মতো না, মনে হচ্ছে এটা আসল কোনো মানব কঙ্কাল। শিওর হবার জন্য ইলুকে ডাকলাম, এই ইলু, এখানে দেখতে, এটা চেক করতো। আমার কথা শুনে ইলু আমার কাছে এসে হাঁটু কেটে বসে কঙ্কালটার হাতের হাড্ডি, মাথার খুলি চেক করলো। ওর মুখের এক্সপ্রেশনটা ঠিক বদলে গেল হঠাৎ করেই। কি হয়েছে? এটা সত্যি মানব কঙ্কাল, তাই তো? হ্যাঁ, এটাই একমাত্র সত্যিকারের মানব কঙ্কাল। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, এতগুলো প্লাস্টিকের কঙ্কালের মধ্যে একটা সত্যিকারের কঙ্কাল রাখার মানে নাকি? কি বোঝাতে চাচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না। দেখ ইলু, আমার ঘরে যেমন ঢুকে এই কঙ্কালটার দিকে নজর গেল, তার অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা দেখে তেমনই সবার কিন্তু এটার উপরই নজর যাবে। আর যারা ইনভেস্টিগেশনের জন্য আসবে
তারা কৌতূহলবশত এটাই প্রথমে ধরবে, আর এটা তো সত্যিকারের কঙ্কাল, সুতরাং তারা ধরে নিবে সবগুলোই মানব কঙ্কাল। হতেই পারে। আমার কথা শুনে ইলু আমার দিকে তাকিয়ে বলল, তারপর আমার মতো ভীতু হলে তো কথাই নেই, ভয় পাবে আর চলে যাবে। বেশ তুখর বুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজটা করেছে। আমার কথায় সায় জানিয়ে ইলু বলল, ঠিকই বলেছিস, বাট কার কাজ এগুলো? আপাতত জানি না, তবে বের করতে বেশি একটা সময় লাগবে না আশা করছি। বলে পুরো ঘরটা কয়েকবার রাউন্ড দিয়ে পর্যবেক্ষণ করলাম। সন্দেহজনক কিছুই পেলাম না, হতাশ হলাম। চল ইলু, কাল সকালে আবার আসবো না, দেখি কিছু পাই কিনা। চল, বাট ইলুর কথা শুনে আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম, ভ্রু কুঁচকে গেল। বাটটা কি? পূর্ণ, আমরা তো এসেছিলাম শব্দের উৎস খুঁজতে, কিন্তু কিছুই তো পেলাম না রে। তাহলে? ইলুর কথা শুনে আমি বেশ ভাবনায় পড়ে গেলাম। আসলেই তো আওয়াজটা তো এই ঘর থেকে আসছিল, কিন্তু এখানে তো কিছুই নেই। তাহলে? হঠাৎ আমার চোখ যায় ঘরের ডান পাশটায় বিশাল আকার জানালার উপর। কিছু একটা ভেবে এগিয়ে গেলাম তার দিকে। বাইরে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো ঝড় হবে। অন্ধকার থাকায় বেশ উপভোগ করা যাচ্ছে। নিচে বেশ কয়েকটুকু জায়গা, খোলা জায়গা রয়েছে। হঠাৎ মনে হলো, আচ্ছা এই জানালার মধ্যে দিয়ে শব্দটা আসছে না তো আবার? বেশ খানিকক্ষণ উকি ঝুঁকি দিয়েও কোনো উৎস পেলাম না। থাক, চল তো, আর কিছু দেখতে হবে না। আমি এক পলক ঘরটার দিকে তাকিয়ে বেরিয়ে আসলাম। বাইরে থেকে দরজাটা লক করে বিশাল বারান্দা দিয়ে হাঁটছি। মোমের আলো নিয়ে ইলু সামনে সামনে আর আমি পেছন পেছন হাঁটছি, আর এইদিক ওইদিক তাকিয়ে দেখছি। হঠাৎ খুব জোরে বাতাস বইতে শুরু করলো, হয়তো এখনই ঝড় শুরু হবে। ইলু মোমের আলোকে হাতের দ্বারা আড়াল করে রেখেছে, যেন নিভে না যায়। তবে শেষ রক্ষা আর হলো কই? মোমটা টিম টিম করে জ্বলতে জ্বলতে নিভেই গেল। আমি আর ইলু অন্ধকারের মাঝেই ধীর পায়ে হাঁটছি। এখন আবার মোম জ্বালিয়ে কোনো লাভ হবে বলে মনে হয় না, তাই আর জ্বালালাম না। ইলু সামনে আর পিছনে হাঁটছি আমি। হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে আমার মুখ চেপে ধরে পাশে একটা বদ্ধ ঘরের দেয়ালের সাথে আটকে ধরলো। আমি খানিকটা ভয় আর উত্তেজনায় ছাড়াবার চেষ্টা করছি। মনে মনে ভাবছি, কি এটা, ভূত নাকি প্রেতাত্মা? ইলু হাঁটছে তো হাঁটছে, তার পেছনে যে কেউ নেই সেদিকে তো তার কোনো খবরই নেই। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ইলু বলে উঠলো, পূর্ণ, এখন কিন্তু তুই ঘুমাবি আর আমি জাগবো, তখন আমি ঘুমিয়েছি। কিন্তু পেছন থেকে কারো কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে তাকালো। পূর্ণ, ইলু অন্ধকারের মাঝেই খুঁজতে লাগলো। বেচারি তো এমন ভয় পাচ্ছে, তার উপর পূর্ণাকেও পাচ্ছে না। অবস্থা করুণ তার। পিছনে ঘুরে বারান্দা দিয়ে হাঁটছে আর পূর্ণাকে ডাকছে। যেতে যেতে হুট করেই বারান্দার মাঝখানে 1 নাম্বার খাম্বার সাথে ঠাস করে ধাক্কা খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। কোন ঘোড়ার ডিমের ইঞ্জিনিয়ার বাড়িটা বানাইছে রে? বারান্দার মাঝখানে এক খাম্মা দাঁড় করিয়ে রাখছে ঘোড়ার ডিম। হঠাৎ মনে হলো, কই, এখনই তো এখান দিয়ে গেলাম, তখন তো খাম্বা ছিল না। তাহলে? এসব চিন্তা করতে করতেই ইলু সামনে 1 হাত বাড়িয়ে দিল। সোজা কারো শরীরের স্পর্শ ইলু তার নিজের হাতে পেল। এখানে তো পূর্ণা ছাড়া আর কেউ নেই। এই পূর্ণ, এভাবে সঙ্গের মতো দাঁড়াইয়া আসুস কেন? দেখ ভাই, তোর যদি নিয়ত থাকে আমাকে ভয় দেখাবি, আমি আগেই বলে রাখছি আমি বর্তমানে ভীষণ ভয় পাচ্ছি। চল চল, রুমে চল। কিন্তু পূর্ণার কোনো নড়চড় না দেখে ভ্রুকুচকে সামনে থাকা কারো হাত ধরল। তারপরও ও মানুষটা কিছুই বলছে না। তবে ইলুর কাছে হাতটা কেমন অচেনা অচেনা ঠেকছে, তাই হুট করেই হাতটা ছেড়ে দিল। ওর মনে হচ্ছে এটা পূর্ণা না, অন্য কেউ। কে আপনি? তবে কে? ভয়ে ভেতরটা শুকিয়ে আসছে ইলুর। সামনে যে দাঁড়িয়ে আছে সে নির্লিপ্ত ভঙ্গিতেই আছে, কোনো কথা বলছে না। হঠাৎ বিজলি চমকানোর ফলে আলোতে সামনে থাকা লোকটার অবয়ব কিছুটা ঠাউর করতে পারল বোধহয় ইলু। যতটুকু বুঝেছে এটা কোনো পুরুষালী অবয়ব। তাহলে কি ভূত পুরুষদের ছদ্মবেশ ধরেছে? এমনিতেও তো ভূত জাতিতে পুরুষ। কখন জানি খপ করে ঘাটটা ধরে কট করে মটকে দেয়, তার উপর সে ভূতের এতটা কাছে। ইলু কাঁদো কাঁদো দৃষ্টিতে একবার সামনে থাকা লোকটার দিকে তাকালো, আবার পিছনে পালাবার পথ খুঁজতে লাগলো। ইলুর মনে হচ্ছে ভয় তার রক্ত শূন্য হয়ে গেছে। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, মাথা ঘুরাচ্ছে তার ভীষণভাবে। না, আর কিছুই সে বলতে পারবে না। ভূত বলে চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে পড়ে যেতে নিলেই একজোড়া শক্ত হাত আঁকড়ে ধরল তার কোমর। ইলুর মাথাটা গিয়ে ঠেকলো সেই পুরুষের বুকে। লোকটা আরেকটা হাত 2 হাঁটুর ভাঁজে নিয়ে সাহসায় কোলে তুলে নিল তাকে। হয়তো সে এই সময়টারই অপেক্ষা করছিল। কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সে। ভূত না প্রেতাত্মা আমাকে দেয়ালে চেপে দাঁড়িয়ে আছে। তার এক হাত দেয়ালে, আরেক হাত আমার মুখে চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিজলি চমকানোর আলোতে বুঝতে পারলাম সে মাস্ক পরা।
নিজে তো কালো মাস্ক পরে আছে, দেখার তো কোনো উপায় নেই। প্রেতাত্মা বলার প্রধান কারণ হলো লোকটাকে তা আমার অজানা ধরে আছে তো আছেই, তা আহ, নিজে কোনো কথাও বলছে না আর না আমাকে বলতে দিচ্ছে। তাকিয়ে আছে তো আছেই। বুঝলাম না ভাই, এই অন্ধকারে এই হতচ্ছাড়াটা দেখছেটা কি? প্রায় মিনিট 5 পর আমার বেশ অতিষ্ঠ লাগছে, তাই ছাড়া পাওয়ার জন্য কথা বলতে চাইলাম, কিন্তু ভাগ্য আমার মুখ থেকে শব্দ ছাড়া আর কিছুই